নমস্কার দর্শক বন্ধুরা, আজ আবার আমরা একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি। এটা আমাদের দক্ষিণ কলকাতার আদ্রিতা ফাউন্ডেশনের নতুন অফিস। আজকে আমরা আমাদের এই দপ্তরে পেয়েছি বিশিষ্ট অধ্যাপক, সুলেখক, কবি, প্রাবন্ধিক, একাধারে অনেক গুণের সমন্বয় তিনি, শ্রী অচিন মিত্র মহাশয়, আমাদের শ্রদ্ধেয় দাদা, শ্রদ্ধেয় কবি, শ্রদ্ধেয় লেখক, শিক্ষাবিদ। আমরা তার হাত দিয়ে আজকে আমাদের আদ্রিতার যে জানুয়ারি সংখ্যা, আসলে সেটা 31শে জানুয়ারি বা তার আগে উদ্বোধন বা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু দাদা একটি বিশেষ সমস্যার কারণে আসতে পারেননি। আজকে তিনি আমাদের এখানে এসেছেন। তার হাত দিয়েই আমরা আমাদের এ পর্যন্ত প্রকাশিত সবচেয়ে আকর্ষণীয় সংখ্যা প্রকাশ করতে চলেছি। তার আগে আমরা তাকে বরণ করে নিচ্ছি। আপনারা সবাই যেমন সঙ্গে ছিলেন বরাবরের মতো সঙ্গে থাকুন, আদ্রিতার সাথে থাকুন, আদ্রিতাকে এগিয়ে নিয়ে চলুন। ধন্যবাদ। আমরা বরণ করে নিচ্ছি শ্রী অচিন মিত্র মহাশয়কে। নমস্কার দাদা। নমস্কার। আমরা গর্বিত, আমরা আপ্লুত। তোমার সঙ্গে সঙ্গে আমিও একবার দর্শকদের বলে দিই যে আমারই কারণে একদিন দেরি হয়ে গেল। 31শে জানুয়ারির মধ্যে এটা প্রকাশ হতে পারলো না। এটা রমেশের কোনো দোষ নয়, এটা একান্তই আমার দোষ। আমি এই জন্য ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। থ্যাংক ইউ দাদা, দোষ ত্রুটি কিছু নয়। আমরা আমাদের প্রিয় দাদা, প্রিয় কবি, প্রিয় শিক্ষাবিদের হাতে তুলে দিচ্ছি স্বামী বিবেকানন্দ বিশ্ব প্রতীক স্বামী বিবেকানন্দ বইটি। থ্যাংক ইউ দাদা, আপনি এসছেন অনেক দূর থেকে কষ্ট করে। এবার দাদাকে বলবো, আমরা সাক্ষী হতে চলেছি আমাদের সেই ঐতিহাসিক মুহূর্তের। আমরা এখন প্রকাশ করব আজ পর্যন্ত আমাদের প্রকাশিত মাসিক পত্রিকা হিসাবে আদ্রিতার যে পথ পরিক্রমা শুরু হয়েছে, তার মধ্যে সব থেকে চিত্তাকর্ষক, হৃদয়গ্রাহী সংখ্যাটি আমরা প্রকাশ করতে চলেছি বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, শিক্ষাবিদ শ্রী অচিন মিত্র মহাশয়ের হাত দিয়ে। আপনারা আমাদের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকুন। ধন্যবাদ দর্শক বন্ধুরা। আমরা এবার রঙিন কাগজে মোড়া এই আদ্রিতা মাসিক পত্রিকার যে জয়যাত্রা শুরু হয়েছে, যে পথ চলা শুরু হয়েছে, সেটা এবার দাদার হাত দিয়ে প্রকাশ করতে চলেছি। আমি আদ্রিতা সম্পাদক রমেশ পালিত সহযোগী হিসাবে আছি আপনাদের সামনে। দাদা এবার কিছু বলবেন পত্রিকার মোড়ক উন্মোচনের পর। থ্যাংক ইউ দাদা, আপনার মুখ থেকে কিছু শুনতে চাই। আসলে আদ্রিতার জন্ম লগ্ন থেকেই আমি আদ্রিতার সঙ্গে আছি। তখন দেখেছি রমেশ কি নিরলস পরিশ্রম, মেধা এবং দক্ষতাকে এক করে একটা কাগজ বার করলো। কিন্তু কিছু কারণে পত্রিকার প্রকাশ বেশ কিছুদিন বন্ধ ছিল। আসলে সেটা একটি বিরতি। সেই বিরতিতে রমেশ তার মেধা মননকে একত্রিত করে নতুন করে পত্রিকা প্রকাশ করার শক্তি সঞ্চয় করছিল, এবং সেই শক্তির প্রকাশ আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েক মাস যাবত, সম্ভবত 1.5 বছর হতে চললো আদ্রিতা বেরোচ্ছে, নিয়মিত বেরিয়ে চলেছে। এবং রমেশ বলল এটা সবচাইতে চিত্তাকর্ষক। ঠিকই বলেছি, আসলে যত দিন যাবে প্রতিটি সংখ্যাই আগের সংখ্যার থেকে চিত্তাকর্ষক, মনোগ্রাহী হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ দর্শক বন্ধুরা। আমাদের আজকের কর্মসূচির প্রথম পর্ব সমাপ্ত হয়েছে। আমরা আমাদের আজকের বিশেষ অতিথি, কবি, প্রাবন্ধিক, সুলেখক, অধ্যাপক, সর্বোপরি সুমানুষ, সুজন, আমরা তার মুখোমুখি হতে চলেছি। আমাদের এর আগের পর্বগুলো আপনারা দেখেছেন। আপনাদের যেভাবে আপনারা সহযোগিতার হাত বাড়িয়েছেন, অজস্র দর্শক, পাঠক
লেখক শিল্পী তারা তাদের মূল্যবান সময় ব্যয় করে, আমি নষ্ট বলবো না, ব্যয় করে তারা আমাদের এই প্রোগ্রামগুলো দেখছেন। এতে আমরা সমৃদ্ধ হচ্ছি। আমাদের প্রচার, আমাদের প্রসার, আমাদের ব্যাপ্তি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, বহু থেকে বহুতর হচ্ছে। এই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান, শিল্পীর মুখোমুখি শিল্পী। নমস্কার দাদা। নমস্কার। আমি একটা কথা বলি, অনুষ্ঠানটা শুরুর আগে আমার একটা অনুরোধ আছে, সেটা হচ্ছে বাদ্যযন্ত্র এখানে আছে, বাদকও আছে, গায়কও আছে। তো আমরা একটু সুরের মধ্যে দিয়ে যদি থ্যাংক ইউ দাদা। আমরা, এটা আমাদের সংসার, আমরা এই সংসার নিয়ে থাকি। তাহলে একটু, যার সঙ্গীত আমাদেরকে প্রাণবন্ত করে, আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমার কাছে যিনি প্রাতঃস্মরণীয়, সেই ঋষি, কবি, গীতিকার, লেখক রবীন্দ্রনাথের গানেরই একটু সুর আমরা দিয়ে শুরু করি। চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে, কাঁদালে তুমি মোরে, কাঁদালে মোরে। থ্যাংক ইউ দর্শক বন্ধুরা, আমরা একটু মুখটা দিয়ে শুরু করলাম। এবার দাদার কথা শুনবো। দাদা, আপনার ভাই আপনার নির্দেশ মেনে একটু শোনানোর চেষ্টা করলো। এবার বলি দাদা, আপনি, আমি যতদূর আপনাকে জানি, লেখালেখির সূত্রেই আপনার সঙ্গে আমার আলাপ পরিচয়। সম্ভবত কফি হাউসে প্রথম আপনাকে আমি দেখেছিলাম। ঠিক। তারপর দেখা সাক্ষাৎ আমাদের মধ্যে খুব একটা হয় না, কিন্তু তুমি কফি হাউসে তখন খুব নিয়মিত যেতে না। হ্যাঁ, যখন যেতে তখন দেখা হতো। এখন আমি সেইভাবে যাই না, কারণ সত্যি কথা বলতে এখন আর আমি সময় পাই না। আমিও দীর্ঘদিন যাই না, হ্যাঁ। আমার যখন ওই হাটের এরপরে আর যাওয়া হয় না। বেশ। এবার এই যে একজন সৃজনশীল মানুষ আর একজন সৃজনশীল মানুষকে খুঁজে নেন, এটা যেন স্পন্টেনিয়াসলি হয়। আমি দেখেছি যে যে গোত্রের মানুষ, তিনি সেই গোত্র বা সেই কর্মকাণ্ডের মানুষের সঙ্গে তার চলাফেরা আলাদা হয়। আপনাকে আমি দেখেছি, যতটা কতটা বুঝেছি আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশার সঙ্গে নিযুক্ত ছিলেন। মানে সম্প্রতি আপনি অবসর নিয়েছেন, 2025 31শে ডিসেম্বর আপনি অবসর নিয়েছেন। সুদীর্ঘকাল আপনি পড়াচ্ছেন কলেজে, পাশাপাশি আমি যতটা জানি আপনি ছোট থেকেই শব্দব্রহ্মের কাছে নতজানু হয়ে আছেন। মূলত আপনার কবিতা আমাকে স্পর্শ করে এবং সেই কাব্যিক ব্যঞ্জনার মাধুর্যে আমি আপনার অনুরাগী বা প্রেমাসক্ত হয়ে পড়ি। এবার আমার প্রশ্ন,
আপনি যে প্রথম লিখতে আসেন মোটামুটি কোন সালে বা কবে, এবং সেই লেখাটি সাহিত্যের কোন আঙ্গিক ছিল, অর্থাৎ কবিতা, গল্প, প্রবন্ধ, আপনি দর্শকদের সামনে। আমি অন্য একটা কথা বলে নিই। এই যে তুমি বললে যে আমার কবিতা তোমাকে নাড়িয়েছে, বা এই জাতীয় একটা কথা বলে হ্যাঁ। প্রশংসা সূচক। আমার কাছে একটা লেখা আছে, তুমি দেবীকে নিবেদিত করে একটা দীর্ঘ 9 পৃষ্ঠার একটা মূল্যায়ন করেছিলে। আরে বাবরা, বিশেষ করে আমাকে মনে নেই কিন্তু। হ্যাঁ, আমার কাছে আছে, আমি আজকে সেই লেখাটি সঙ্গে করে নিয়ে এসেছি। দারুণ দারুণ। তো যাই হোক, হ্যাঁ, দর্শকদের বলি, আমার লেখার সূচনা হচ্ছে স্কুল ম্যাগাজিনে। তার আঙ্গিক ছিল গদ্য বলাই ভালো, প্রবন্ধ বলাটা দুঃসাহস হয়ে যাবে, এটা গদ্য লেখা ছিল। তারপরে আস্তে আস্তে আমি যখন স্কুল জীবন শেষ করে কলেজে আসলাম, প্রসঙ্গত বলে রাখি আমি 4টে স্কুলে পড়েছি। আমার বাবার যেহেতু বদলির চাকরি ছিল, আসাম, কলকাতা, খড়গপুর এবং শিলিগুড়ি। তারপরে কলেজে আসার পর থেকে আস্তে আস্তে তখন সাহিত্যের যে বিভিন্ন ধারা আছে সেগুলোর সাথে পরিচয় হতে থাকে, এবং তখন কবিতা লেখা শুরু করি। গল্পও পাশাপাশি লিখেছি, প্রবন্ধও লিখেছি, উপন্যাস লেখার দুঃসাহস আমার এখনো হয়নি। এই। আচ্ছা দাদা, আপনার দর্শকদের যদি একটু আপনি বলেন যে আপনার সাবজেক্টটা কি, আমি জানি বিষয়টা, একটু যদি আপনার নিজের দর্শকদের। আমার বিষয় হচ্ছে আমি দর্শনের ছাত্র। আপনারা শুনতে পেলেন, ফিলোজফি, আমি তর্জমা করলে দর্শন হয়, দর্শন এবং সাহিত্য, ফিলোজফি অ্যান্ড লিটারেচার, এই দুজনের একটা কয়েনের এপিটোপিট। এটা আমি পড়েছিলাম, কিন্তু সত্যি তাই, যিনি যত বড় দার্শনিক তিনি তত বড় লেখক। দ্য বার্নিং এক্সাম্পল আর রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখলেই বোঝা যায় যে তিনি কত বড় দার্শনিক ছিলেন। অসংখ্য ধন্যবাদ দাদা। রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা এখানে এক্ষুনি মনে আসে যেরকম শ্রী অরবিন্দের কথা বলতে পারি, একদম। আর আধুনিক কালের কথা যদি বলি, আমি একজনের নাম বলে সবাই চিনবেন, বার্ট্রান্ড রাসেল। একদম। তিনি গল্প লিখতেন। তো এরকম আরো আছে। আসলে দার্শনিক হওয়ার সাথে সাথে সাহিত্যিক হওয়ার কোনো অনিবার্য সম্পর্ক আছে কিনা জানি না, কোনো বিরোধ নেই, এটুকু বলা যায়। থ্যাংক ইউ দাদা। আচ্ছা দাদা, আপনি পুরোদস্ত একজন সংসারী মানুষ, আবার নিবিড়তম গভীরতম একজন শিল্পী, সৃজনশীল মানুষ। দেখুন, কে কতটা প্রচারের আলোকে এসেছেন, কে কি ধরনের পুরস্কার পেয়েছেন, তাতে আদৌ কিন্তু একজন সৃষ্টিশীল মানুষের, একজন শিল্পী, একজন সাহিত্যিকের বা একজন গীতিকার, যাই বলুন, যে কোনো সৃজনশীল মানুষ, তার কিন্তু বিচার হয় না। আমি নিজে সাহিত্যের ছাত্র হিসাবে এবং পাঠক হিসাবে যেটা আমার হৃদয়ঙ্গম হয়েছে, উপলব্ধি করেছি, কাল সর্বোপরি মহাকাল বিচার করে। কার তুলিতে, কার কলমে বা কার সৃষ্টিতে কি আছে, আমি এটা বিশ্বাস করি। এই ব্যাপারে আপনার কি মত আছে? তোমার সাথে আমার মতের অনেকটাই মিল। দেখো, যিনি সৃষ্টি করেন, আমরা লিখি, এটুকু বলতে পারি, সেটা সৃষ্টির পর্যায়ে এখনো উন্নীত হয়েছে কিনা আমার সংশয় আছে। আমরা যা লিখি, আমি অন্তত মনে করি যে যখন বোঝাটা আর বহন করা যায় না, তখনই সেটা শব্দের রূপে ফুটে ওঠে। দারুণ বললেন, দর্শক বন্ধুরা শুনুন। আর আরেকটা কথা হচ্ছে যে তুমি পুরস্কারের কথা বললে, তো আমার সম্বন্ধে আমার এক দিদি স্থানীয় মন্তব্য করেছিলেন, এখানে একটু উল্লেখ করি, আমার নাম করে উনি বলেছিলেন ও কোনোদিনও এইসব মল্লযুদ্ধের মধ্যে থাকে না। তো সত্যিই আমি তাই, আমি মল্লযুদ্ধের মধ্যে থাকি না। আমার যেটা মনে হয় যে আমি আমার ভারটা লাঘব করতে পারলে ভালো। আমি যদি একজনও পাঠক পাই, একজন পাঠকও যদি বলে যে পড়ে এটা আমাকে আমি এর সাথে সম্পৃক্ত হতে পেরেছি, আমি তাতেই ধন্য। এবং আমি বলি এখানে যে আমার কিন্তু সেরকম পাঠক আছেন, সেরকম পাঠক আমার সাথে তারা যোগাযোগ করেন, তারা আমাকে বলেন যে আজকে সারাদিন আমি এবং আরেকজনের নাম বলে আমরা শুধুই আপনার কবিতা পড়েছি। তো এইটুকুই যথেষ্ট, আমি এর চেয়ে বেশি কিছু চাই না। ফলে আমার ওরকম জাহির করার মানসিকতাটা নেই। তুমি ডেকেছো, তুমিও এক পাগল, তুমি আমাকে ডেকেছো, আমি এসেছি। থ্যাংক ইউ দাদা। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন
যে প্রকৃত স্রষ্টা যিনি, তিনি কিন্তু নিরাসক্ত হয়ে কাজ করেন। কর্মান্নে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, গীতায় বলা হয়েছে। সত্যি তাই, প্রকৃত স্রষ্টা, প্রকৃত শিল্পী, তিনি কিন্তু প্রাপ্তির প্রত্যাশা না রেখেই তার কাজে তিনি আজীবন ডুবে থাকেন। আমাদের প্রিয় দাদা, প্রিয় কবি অচিন্তা, যে সেই গোত্রেরই মানুষ, তার মুখ থেকে আপনারা শুনবেন। এবার আপনাদের প্রশ্ন, প্রথম লেখা যদি আপনার মনে থাকে, আমার যেমন মনে নেই প্রথম লেখা কবে কোথায় প্রকাশিত হয়েছিল। শুনলে হাস্যকর মনে হবে যে একজন সম্পাদকের মুখে এই কথা, সত্যি আমার মনে নেই। আপনার প্রথম লেখা শুরুটা এবং কবে কোথায় প্রকাশিত লেখার শুরুটা যদি একটু মনে করতে পারেন প্লিজ আপনি দর্শকদের। না, আমার লেখা আমি একটু আগেই বললাম, যেটা স্কুল ম্যাগাজিনে প্রথম বেরিয়েছিল। আর স্কুল ম্যাগাজিন বলতেও আমাদের একজন মাস্টারমশাই ছিলেন, আমার নাম মনে আছে এখনো, গোপেশ অধিকারী। উনি আমাদের খুব উৎসাহ দিতেন এবং ওর উৎসাহেই আমরা প্রথম ধূমকেতু বলে একটি দেয়াল পত্রিকা বার করেছিলাম। সেখানে ওই রবীন্দ্রনাথের আয় ছুটে হায় রে ধূমকেতু, নজরুলকে যেটা তিনি লিখে দিয়েছিলেন, সেটা আমরা ওখানে এখনকার ভাষায় হয়তো বলা যায় ক্যাচ লাইন, সেটা ব্যবহার করেছিলাম। সেখানে আমি প্রথম লিখি, কিন্তু আমার এখন মনে নেই আমি সেখানে কি লিখেছিলাম। খুব সম্ভবত আমার মায়ের মুখে শোনা কিছু গল্প আমি লিখেছিলাম। বেশ, তার মানে মানে আপনি বলছেন যে সেই লেখাটা গল্পের রূপ নিয়েছে। হ্যাঁ, গল্পের রূপ। মা ছোটবেলায় গল্প বলতো যে জানিস তো এইটা কিন্তু সত্যি ঘটনা, এরকম ঘটেছিল। যতদূর মনে হয় কোনো একটা পরিবারের ছেলে তার বাইরে চলে গিয়েছিল, আর তারপরে অকস্মাৎ ঘটনা বিন্যাসে আবার তারা একত্রিত হয়। মায়ের গল্পটা খুব বলতেন আমাকে, তো সেই গল্পটাই আমি লিখেছিলাম আমার মতো করে। আচ্ছা, তখন আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 8-এ পড়ি, এটা আমার মনে আছে, ক্লাস 8-এ পড়ি। দর্শক বন্ধুরা, দাদা খুব শান্ত স্থিরভাবে কথা বলছেন, আমাকে একটু জোরে বলতেই হয় আপনার জন্য। দেখুন, উনি যখন ক্লাস 8-এ পড়েন, অর্থাৎ ছোট্ট বয়সে তার লেখা প্রথম প্রকাশিত হচ্ছে, সেটি একটি গল্প। এবং আমি দাদাকে প্রশ্ন করব, আপনি আমাদের শোনান, আমাদের শ্রদ্ধেয় দর্শক বন্ধুদের, পাঠক বন্ধুদের, আমাদের যারা আদ্রিতা পরিবারকে অত্যন্ত ভালোবাসেন তাদেরকে, যে আপনি সাহিত্যের কোন কোন অঙ্গে কলম চর্চা করেন, মানে কি কি ধরনের লেখা আপনি লেখেন? আমি মূলত কবিতাই লিখি, বা আমার সম্বন্ধে পরিচিতিতে যে কবিতা লিখি এই পরিচয়টা থাকলেই আমি খুশি হব। তবে সঙ্গে সঙ্গে আমি গল্পও লিখি, কম লিখি। আর প্রবন্ধ, আমার বিষয় দর্শন, শিক্ষামূলক যে কাগজগুলো আছে বা অন্যান্য কাগজও প্রবন্ধ লিখেছি, যথেষ্ট সংখ্যকই আছে। কিন্তু আমি মূলত কবিতা চর্চাকারী হিসেবেই পরিচিতিটা পেতে আগ্রহী। শুনলেন আপনারা, কবিং পুরানা মনুশাসিতম অনরানিয়া। অলঙ্কার শাস্ত্রে বলা হচ্ছে, অর্থাৎ কাব্যশাস্ত্রে, যে কবিং পুরানা মনুশাসিতম অনরণিয়া। মনুষ্য শাসিত এই সমাজে কবি হচ্ছেন ক্রান্তদর্শী ঋষি। দাদার মুখ থেকে, একজন কবির মুখ থেকে শুনতে পেলাম সেই কথারই প্রতিধ্বনি। শ্রদ্ধেয় কবি অচিন মিত্র বলছেন যে কবি হিসাবেই আমি মুক্তি পেতে চাই, আমি বেঁচে থাকতে চাই, আমি চিহ্নিত হয়ে থাকতে চাই। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে আমি ওনার কবিতার একজন অনুরাগী। এবং অচিন্তার কবিতা আপনারা পড়েছেন, যারা যারা পড়েননি তাদেরকে আমি অনুরোধ করছি, কবিতা তো শুধুমাত্র শব্দের বা অক্ষরের বিন্যাস নয়। কবিতার মধ্যে এমন কিছু থাকে, এমন কোনো নির্যাস নিহিত থাকে যা আমাদের অন্তরের অন্তঃস্থলকে ছুঁয়ে যায়। তিনিই তো সার্থক কবি, যার কবিতা, যার সঙ্গীত হৃদয় ছুঁয়ে যায়। ধন্যবাদ দাদা। অচিন্তা অনেক কিছু লেখেন, কিন্তু কবিতাই তার কাছে প্রথম প্রেম, দ্বিতীয় প্রেম এবং সর্বোত্তম প্রেম। দাদা, এবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনি আদ্রিতার
জন্মলগ্নে বাংলা একাডেমিতে 17ই সেপ্টেম্বর 2018 আমি উপস্থিত ছিলাম। আপনি সেখানে আদিতার প্রথম সংখ্যাতে লিখেছেন। হ্যাঁ, মনে আছে আমার। এবং তোমার সেই সংখ্যা আমার কাছে আছেও এখন। তোমার সেই উদ্যোগে খানিকটা শ্রম দেবার সৌভাগ্য আমার হয়েছিল। একদম। কারেক্ট ইত্যাদি একদম, ব্যাপারটার সাথে একদম, খানিকটা একদম। পুরোটা নয়, খানিকটা আমি যোগাযোগ আমার ছিল। ভালো লেগেছে, খুবই ভালো লেগেছিল তুমি যেভাবে পত্রিকাটাকে বার করেছে। তারপরে একটু তোমার সাথে আমার যোগাযোগ ছিন্ন হয়ে যায়, তারপরে পরেই করোনা আসে। দ্বিতীয় সংখ্যার প্রস্তুতি চলছে, এরকম একটা সময় গিয়ে অনেক দিনের জন্য পত্রিকাটা তখন বিরতি নিয়েছিল। কিন্তু আমি তো আগেই বললাম যে তারপরেই আবার নব উদ্যমে, নব কলেবরে, নব শক্তিতে সেটা আত্মপ্রকাশ করে। আমি এই সঙ্গে দাদার কথার অনুষঙ্গ ধরে আমি বলছি, পত্রিকাটি তখন ছিল সাময়িক জন্মলগ্নের পর থেকে, কিন্তু কেন থমকে গেল? ঠিক তার পরপরই করোনা চলে এসেছিল, মহামারী। সেই মহামারীতে সেদিন বাংলা একাডেমিতে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অনেকেই আজ আর নেই। আমি দু একজনের নাম বলি, বলতে গেলে আমার চোখ ফেটে শুধু জল আসবে না, আমার বাক হয়তো রুদ্ধ হয়ে যাবে। তাই আমি এই প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছি, এতদিন এড়িয়ে গেছি। সেটা হচ্ছে, আমি যাকে পিতৃ সম মনে করতাম, আমি কলকাতায় আসার পর যিনি আমাকে সন্তান সম, সন্তান ভেবে সন্তান স্নেহে কাছে টেনে নিয়েছিলেন, শ্রদ্ধেয় কবি, প্রাবন্ধিক, অধ্যাপক শ্রী পবিত্র মুখোপাধ্যায় আমাদের মধ্যে নেই। নিষ্ঠুর কাল ব্যাধি বা মারণ রোগ করোনা তাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছেন। তাকে এবং তার পরিবারকে সেবা দিতে গিয়ে, তাদেরকে বাঁচিয়ে তুলতে গিয়ে সৌরভ চন্দ্র বলে পরিচিত সৌরভ, আমাদের সকলের প্রিয় ছোট ভাই, অত্যন্ত শক্তিমান কবি, তাকেও জগৎ ছেড়ে চলে যেতে হয়েছে। এরকম অনেকেই চলে গেছেন। সেই সব কারণে আমি নিজে হসপিটালে ভর্তি হয়েছিলাম, নার্সিংহোমে। 2 দিন স্যালাইন চলার পর আমি বেঁচে ফিরেছি। তা আমি এইসব কথাগুলো আজ পর্যন্ত আপনাদের সামনে প্রকাশ করিনি। আজ পরিস্থিতি বা ঈশ্বরই হয়তো দাদার মধ্য দিয়ে, অচিন্তার মধ্য দিয়ে আমার মুখ থেকে প্রকাশ করবেন। তাদের প্রতি, সেই আমাদের প্রিয়জনদের প্রতি, আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই মুহূর্তে 1 মিনিট নীরবতা পালন করব এবং আমাদের ক্যামেরা করব। আমি আসলে মনে করে দিলাম, আমি এই প্রসঙ্গে কোনোদিন কাউকে বলিনি। দাদা, আমাদের সকলেরই মন ভারাক্রান্ত হয়ে গেল নিষ্ঠুর করোনা, এবং করোনার কারণে আমরা যাদের হারিয়েছি। পৃথিবীর বহু মানুষ চলে গেছে আমাদের ছেড়ে, কাছের মানুষজন যাদের সাথে দুবেলা দেখা হয়। হ্যাঁ, একসাথে আমরা কাজ করেছি, একসাথে থেকেছি। এই সৌরভ বাংলা একাডেমি বুকিং থেকে শুরু করে যেভাবে আদিতার সঙ্গে ছিল, সেটা একমাত্র আমি জানি, আমি তার সাক্ষী। যাই হোক দাদা, সমস্ত শোককে দূরে সরিয়ে রেখে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, আমার মায়ের কাছ থেকে প্রথম শিখেছি। দর্শক বন্ধুরা, সুপ্রিয় শহীদ দর্শক বন্ধুরা, আগামীকাল আমি নাও থাকতে পারি, অনেকেই হয়তো নাও থাকতে পারে, তো যতক্ষণ আছি আমাদের লড়াই করতে হবে, আমাদের ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। সুতরাং আমরা আবার শোকটাকে কাটিয়ে শুরু করছি আমাদের আজকের এই শিল্পী মুখোমুখি, শিল্পী আদ্রিতার বিশেষ কর্মসূচি। আচ্ছা দাদা, আপনি একই সঙ্গে শিক্ষকতার মতো, অধ্যাপনার মতো গুরুদায়িত্ব পালন করেছেন সারা জীবন, সংসার প্রতিপালন এবং সম্পন্ন করে চলেছেন। আপনার সন্তান, সহধর্মিণী, আরো যারা আছেন,
পরিবার তো শুধু সন্তান সন্তান মিলে নয়, পিতামাতা থাকেন, তারা চলে যান, আরো যারা আপনার সঙ্গে আছেন, আমি না চোখ বন্ধ করে দেখতে পাই আপনি সকলকে সমানভাবে নিয়ে এগিয়ে চলেছেন। ইতিমধ্যে আপনার একটা অপারেশন হয়েছে হার্টের, সেই প্রসঙ্গ কষ্ট দেবে, তবু দর্শক বন্ধুদের জানা উচিত, মানুষের জীবন তো, শরীর যে কোনো সময় সমস্যা হয়। এই যে আপনি সব কিছুকে, আজকে আপনি এসছেন আপনার সুপুত্র আকাশকে সঙ্গে নিয়ে, আকাশ ক্যামেরার পেছনে আছে, আমাদের মাঝে আছে আকাশ, আপনার সুপুত্র, তিনি আপনাকে ড্রাইভ করে একসাথে, পিতা পুত্র আমরা সহজে বলি বাপ বেটা একসাথে কি সুন্দর করে এলেন। আমি কিন্তু নিজেও ওই জিনিসটি খুব ভালো লাগে আমার, গাড়ি চালাতে বা বাসে বসতে। আমি ভাবছি যে একটা মধুর বন্ধন, সুমধুর বন্ধন, এটা আপনি পুরো পরিবারকে এবং আপনার সঙ্গে যারা থাকেন, আমার মনে হয় সকলকে এইভাবে আপনি নিয়ে এগিয়ে চলছেন। এটা কি করে, হাউ ইজ ইট পসিবল? আপনি একজন স্রষ্টা, আপনি একজন শিক্ষক, মানে অধ্যাপক শিক্ষক, আপনি একজন সংসারী মানুষ, মানে সব কিছুকে নিয়ে সমান তালে চলছেন। এইটা যদি একটু আমাদের সুপ্রিয় দর্শক বন্ধুদের শোনানো, তারা প্রাণিত হবে। সবাই বলবো না নির্ভয়? হ্যাঁ, আপনি স্বনির্ভয় বলুন দর্শক বন্ধু। প্রত্যেকটা মানুষই তো চেষ্টা করে যে তাদের সাথে যারা থাকে তাদেরকে নিয়ে ঠিক মতো চলতে। এখন একটা ব্যাপার হচ্ছে যে আমাদের মধ্যে যদি যুক্তিবোধ একটু থাকে, প্রথম কথা হচ্ছে আমাকে ভাবতে হবে যে আমি সব জানি, এটা ঠিক নয়। একদম, দর্শক শুনুন। জন স্টুয়ার্ট মিল বলে একজন দার্শনিক, তাকে অনেকে তর্কবিজ্ঞানী হিসেবেও জানেন। তো তার অন লিবার্টি বলে একটা বই আছে, সেখানে বলছে মানুষ যে ভুলটা করে সেটা হচ্ছে ফ্যালাসি অফ অ্যাসিউমিং ইনফলিবিলিটি। মানে মানুষ ভাবে কি যে আমি হচ্ছে নির্ভুল, এবার আমি নির্ভুল মানে সবাই যা বলছে সেটা ভুল। এই ফ্যালাসিটা যে পার করতে পারবে, অতিক্রম করতে পারবে, সে কিন্তু অন্যের কথা শুনবে। আমি একটাই বলি, রমেশ অনেক কথা বললো, রমেশ আমাকে ভীষণ ভালোবাসে, দাদা হিসেবে শ্রদ্ধাও করে, ফলে ও যা বলেছে ওর অনুভবকে আমি খাটো করছি না। কিন্তু আমার যেটা মনে হয় সবসময় যে অন্যের কথা যারা শুনতে পারে, যাদের অন্যের কথা শোনার ধৈর্য আছে, তারা কিন্তু মোটের উপর কাজটা চালিয়ে নিতে পারে। তো আমিও সেরকম, আমার জীবনের অনেকটা পর্বই কেটে গেছে, আমি খুব ভালো শ্রোতা, কথা খুব ভালো বলতে পারি না, কিন্তু আমি খুব ধৈর্য ধরে কিন্তু মানুষের কথা শুনতে পারি। যে কারণে আমার কাছে লোকে এসে মন খুলে কথা বলে, সে আমার সহকর্মী হোক, বন্ধুই হোক, এবং এটা অনুভব করে যে আমার যে সুখের কথাটা, এই কথাটা শুনে এই মানুষটা খুশি হবে। যে কারণে আমার খুব দুর্লভ অভিজ্ঞতা হয়েছে যে মানুষ তার নিজের সুখের কথাটা আমার সাথে শেয়ার করে। আজকালকার দিনে কিন্তু কেউ কারোর সুখের কথা অন্য কারোর সাথে শেয়ার করে না, গোপন করে রাখতে চায়, কারণ ভাববে যে শুনলে তো লোকে ঈর্ষা করবে। কিন্তু আমি বহু মানুষের সুখের কথার প্রথম শ্রোতা হওয়ার সৌভাগ্য আমাকে ঈশ্বর দিয়েছেন। তার একটাই ব্যাপার, কারণ আমি শুনি, এবং শুনে যদি কাউকে কখনো পরামর্শ দিই, পরামর্শটা দেওয়ার সময় কিন্তু আমি তার জায়গায় নিজেকে রাখি, যে আমি নিজে হলে কি করতাম। এই ছোট মুখে বড় কথা নিজের সম্বন্ধে বলে ফেললাম রমেশের প্ররোচনায়। তো আমি জানি না কি হলো, আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন। দর্শক বন্ধুরা, দুজন শিক্ষক, দুজন সৃজনশীল মানুষ মুখোমুখি বসে আছেন, কথা বলছেন। আমরা আড্ডার ঢঙে, আমরা কোনো সিরিয়াস ব্যাপার স্যাপারে বিশ্বাস করি না, কাজে অবশ্যই আমরা সিরিয়াস, কিন্তু আমরা আড্ডার ঢঙে এই অনুষ্ঠানটা করি। যেহেতু দুজনেই সৃজনশীল মানুষ, ছোট থেকেই এর মধ্যে সম্পৃক্ত এবং সংযুক্ত হয়ে আছেন, তাই আমরা এই কর্মসূচি বা কর্মযজ্ঞের নাম দিয়েছি শিল্পী মুখোমুখি শিল্পী। আপনারা শুনলেন আমাদের প্রিয় শিল্পীর প্রশ্ন, তার উত্তর তিনি দিলেন। আশা করি আপনারা প্রাণিত হবেন। দাদার কাছে আমার এবারের প্রশ্ন, আপনি কেন লেখেন? দুটো উত্তর হয়, একটা উত্তর হচ্ছে বেশ কর্মী, আর
দ্বিতীয় উত্তর হচ্ছে, ভিতরে তো কিছু জমে, কথোপকথন করতে ইচ্ছে হয়, যা করা যায় না, যেটা সোচ্চারে করা যায় না, সেই প্রকাশ হতে চাওয়া যে কথাগুলো, সেই কথাগুলো তো একটা প্রকাশের ভূমি চাই। তো সেটা প্রকাশ করার জন্যই লেখা। সেটা কখনো কবিতার আকারেও হয়, কখনো গল্পের আকারে হয়, কখনো প্রবন্ধের আকারে হয়। এখানে স্বীকার করতে হবে যে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে গদ্যের আকারে লেখা, আমি যা ভাবছি সেটা লিখছি। আর সবচেয়ে কঠিন লেখার জায়গাটা হচ্ছে কবিতা। তো মন মানসিকতা ভঙ্গি ইত্যাদি অনুযায়ী এক একটা লেখা এক এক রকম ভাবে আসে, এই পর্যন্তই। তারপর সেটা কতটা উত্তীর্ণ হয় সেটা তো পরের কথা, কিন্তু একটা আকুতি থাকে, নিজের ভেতরে কিছু শব্দ থাকে যেগুলো প্রকাশ হতে চায়, সেই প্রকাশ করার আকুতি থাকে। ওই তুমি একটু আগে রামকৃষ্ণদেবের কথা বলছিলে, তিনি এরকম বলেছিলেন না যে মাথাটা যদি কাউকে চুবিয়ে দেওয়া হয় জলের মধ্যে, আর তার তখন উপরে ওঠার যে আকুতি, সেইরকম আকুতি হলে তুমি ঈশ্বর দর্শন করতে পারবে। একদম একদম। তো সেই রকম আকুতি হলে শব্দ কিন্তু বেরিয়ে আসতে চায়। এবং আমি জানি না উপমাটা ঠিক সমান হলো কিনা, একই গোত্রের হলো কিনা। তো এইভাবেই লেখা, এছাড়া কেন লিখি এর গুছিয়ে আর কোনো উত্তর আমি কিন্তু দিতে পারবো না, যে আমার অমুক করার ইচ্ছে, সংস্কার করার ইচ্ছে ইত্যাদি ইত্যাদি, না, এরকম দিতে পারবো না। কারণে লেখা, সব ভিতরে কিছু আকুতি আছে, কিছু শব্দ। যেমন আমি একটা কথা বলি রমেশ তোমাকে, আমি জানি না সেটা কতদূর কি বলাটা উচিত বা সঙ্গত, এবং এক একজনের প্রতিবাদ, এক একজনের প্রতিরোধ এক এক রকম হয়। আমি তোমাকে একটা সত্যি কথা আজকে বলছি। বেশ। 2024 সালের আগস্ট মাসের পর থেকে আমি এক বর্ণও কবিতা লিখিনি, আমি লিখতে পারিনি। বেশ। যে আমি খুব স্বতঃস্ফূর্ত ভাবে কবিতা লিখি, এবং কবিতাটা কি হয় আমাদের, যে এক একটা, ওই ইংরেজিতে যদি বলি স্পেল আসে, এক একটা স্পেল আসলে আমরা তখন একটা আবিষ্ট হয়ে থাকি, এবং আবিষ্ট হয়ে থেকে আমাদের সেই ঘোর যতদিন থাকে। আমার অনেক বইয়ের ক্ষেত্রে এরকম আছে, তুমি যেটা পড়ে লিখেছিলে দেবীকে নিবেদিত, সেটাও একটা এরকম ঘোরের মধ্যে লেখা। এরপরে ভঙ্গুর তমসায়, সেটাও এরকম ভাবে লেখা। কিন্তু তারপরে আমি ওই 2024 আগস্ট মাসের পর থেকে বহু চেষ্টা করেও আমি আর মনঃসংযোগ করতে পারিনি। আমি তারপরে প্রবন্ধ লিখেছি, আমার বিষয়ের উপর লিখেছি, কলেজের কিছু কাজ ছিল, গদ্য লেখার কাজ লিখেছি, কিন্তু আমি তারপর থেকে আর লিখতে পারিনি অদ্যাবধি। তো এই হচ্ছে ব্যাপার। সেই আকুতি এখন, এটা যদি তুমি বলো আমার প্রতিবাদ, আমি বলবো হ্যাঁ প্রতিবাদ। তুমি যদি বলো যে আপনার মেরুদণ্ডহীনতা, আমি বলবো হ্যাঁ আমার মেরুদণ্ডহীনতা। আমি তো রাস্তায় গিয়ে প্রতিবাদ কখনো করতে পারিনি, কিন্তু আমার মধ্যে লেখার বাসনাটা বোধ করছি না আমি, এটাই একটা প্রতিবাদ। যে মনে একটা প্রশ্ন এসে গেছে কিন্তু, যে এই শব্দের ভবিষ্যৎ কি, এই শব্দ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আমি 2024 আগস্ট মাসের পর থেকে লিখিনি। আমি বুঝতে পারছি না যে কেন লিখির উত্তরটা আমি দিতে পারলাম কিনা। দর্শক বন্ধুরা, একবারে অফ বিটের উত্তর আপনারা পেলেন। এই প্রশ্নটা আমি অন্যান্য শিল্পীদেরও করেছি, আজকের উত্তরটা কিন্তু একদম অন্যরকম পেলেন। আশা করি এই উত্তরে আমরা যেমন সমৃদ্ধ হলাম, আপনারাও সমৃদ্ধ হলেন। আচ্ছা দাদা, আপনি কি বিশ্বাস করেন আমাদের সংস্কৃতে ঋষিরা যে অনেক কথা বলে গেছেন কবিদের সম্পর্কে, তার একটি হচ্ছে নরোত্তম দুর্লভং লোকে কবিতঞ্চ সুদুর্লভং। মানুষ হয়ে জন্ম নেওয়া এই বিশ্ব সংসারে দুর্লভ ভাগ্যের ব্যাপার, আর কবি হয়ে জন্ম নিতে গেলে সুদুর্লভতর মহা সৌভাগ্যের অধিকারী হতে হয়। তাই ঋষি বললেন, ঋষি মানে কি? মহাকবি, যেটা বলা হচ্ছে মহাঋষি মানে মহাকবি। নরোত্তম দুর্লভং লোকে কবিতঞ্চ সুদুর্লভং। আপনি কি এই কথার যে অন্তর্নিহিত যে অর্থ, তার প্রতি আস্থাশীল? যদি হন বা না হন, আপনার বক্তব্যটা একটু দর্শকদের শুনুন। দেখো, এই প্রশ্নের উত্তরটা কি হবে জানো, তুমি কবি কথাটাকে কিভাবে নিচ্ছ তার উপরে।
যে মহাকবি কবি বলতে যা বুঝিয়েছেন তার জায়গা থেকে তিনি ঠিক বলেছেন। একটা সময় আমিও ভাবতাম যে কবি তো সত্য দ্রষ্টা। আমি নিজের উদাহরণ দিয়ে বলতে পারি, আমি কিন্তু কবিতাতে কখনো মিথ্যে কথা বলিনি, কিন্তু কবিতার ক্ষেত্রে তো তোমার মধ্যেকার যে ভাব, যাকে তুমি সত্য বলছো, তোমার উপলব্ধি বলছো, তাকে প্রকাশ করার পরেও, এই সৃষ্টির পরেও তুমি তার সংশোধন করো, তার পরিমার্জন করো, অর্থাৎ সৃষ্টি থেকে তুমি নির্মাণের দিকেও যাও। আর সেই সৃষ্টি থেকে নির্মাণের দিকে যেতে গিয়ে আমরা যে প্রসাধন ব্যবহার করি, সেখানে কিন্তু কিছু কপটতা, কিছু মিথ্যা তার সংযোজন হয়। আমি এই প্রসঙ্গে বলি, আমাদের বন্ধু তাপস রায়, তুমি জানো আমাদের সবারই খুব ঘনিষ্ঠ। তো তাপস রায়ের একটা কি বলে প্রবন্ধের বই আছে, মিথ্যে মিথ্যে কবিতা। তো সেখানে সে বলছে যে কবিতাতে কিন্তু তুমি প্রচুর মিথ্যে কথাও লেখো। এইবারে ওর একটা দৃষ্টিভঙ্গি, বিষয়গুলো হচ্ছে এটা আমি কিভাবে কবিতাকে ডিফাইন করব তার উপরে নির্ভর করবে। আমি যদি মনে করি যে কবিতাকে সবসময় সত্যি কথাই লিখতে হবে, এবার কেউ আপত্তি করতে পারে যে সত্যি কথা বলা তার মানে কি তুমি সাক্ষী দিতে এসেছো বলতে যে তোমার সব সত্যি কথা বলতে হবে? তুমি তো একটা শিল্পকে রচনা করছো। এবার শিল্প মানে তুমি আমি বেশি বড় বড় নেম ড্রপিং এ বিশ্বাস করি না, কিন্তু তাহলে অ্যারিস্টটলের কথাটা আসবেই, একদম আপনি একজন যে মানুষ। আর্ট হচ্ছে ইমিটেশন। এবার তুমি যখন নকল করছো, তার নকলের মধ্যে তুমি সত্যানুসন্ধান করে তাকে কিভাবে কি সৃজন করছো এবং তার সাথে সত্য কিভাবে যুক্ত হলো, অনেক ঘোরকাছের প্রশ্ন আছে। তবে আমি অন্তত এটা এখনো বিশ্বাস করি যে আমি কবিতাতে কখনো মিথ্যা ভাষণ করিনি। আমার কবিতার প্রতিটি অক্ষর আমার অনুভব সঞ্জাত। আমি এই কথাটা শুধু আমি বুক বাজিয়ে বলতে পারি। এবার আমার এই কথার সাথে কারোর সম্পর্ক তৈরি হতেও পারে, তৈরি নাও হতে পারে। সত্যি কথা বলতে কি, তাতে আমি তোয়াক্কাও করি না। তার কারণ হচ্ছে আমার অনুভবকে আমি যদি তাকে ভূমিষ্ঠ করতে পারি, আমার মনে হয় সেখানেই আমার কাজ শেষ। যদি ঘটনাচক্রে কেউ তার সাথে সম্পৃক্ত হলেন, সেটা আমার কাছে উপরি পাওনা। একদম দর্শক বন্ধুরা শুনলেন, কবি ক্রান্তদর্শী, কবি সত্যদ্রষ্টা। আমাদের ভারতীয় ঋষি কবিরা বলে গেছেন, অলঙ্কার শাস্ত্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা এই কথা লিখে গেছেন, বলে গেছেন। সত্যি তো, কবি তো সত্যের কাছে দায়বদ্ধ, বিবেকের কাছে দায়বদ্ধ, সমাজের কাছে দায়বদ্ধ। আচ্ছা দাদা, একটা ভারী ভারী কথা হয়তো হচ্ছে, এবার হালকা কথা আছে। আপনাকে রমেশ পালিত একজন সম্পাদক হিসাবে বললেন, আজ থেকে আপনার হাত বেঁধে দিলাম বা বেঁধে দেওয়া হলো, আপনার কাছে কোনো কাগজ থাকবে না, কলম থাকবে না, কিচ্ছু থাকবে না। সেই মুহূর্ত থেকে বা সেই মুহূর্তে আপনার কি উপলব্ধি হবে? আপনি দর্শকদের সোজাসুজি বলবেন যে আপনি যেমন কবিতায় সত্য প্রকাশ করেন, তিনি সত্য কথা বলেন। আপনাকে আর লিখতে দেওয়া হবে, তার মানে আপনাকে আর লিখতে দেওয়া হবে। আমি তো কি কর্তব্য বিমূঢ় হয়ে যাবো। প্রথমে বোঝার চেষ্টা করবো যে ব্যাপারটা কি হলো, যে আমার হাতটা বেঁধে দিল কেন। তারপরে যদি দেখি যে এটাই নিয়তি, হাতটার ছাড়া পাওয়ার কোনো আশা নেই, তখন দেখতে হবে কোনো মাধ্যমে কোনোভাবে কিছু প্রকাশ করা যায় কিনা। অনুরণন তো শব্দের হতেই থাকবে ভেতরে, চেষ্টা করা হবে কোনোভাবে প্রকাশ করা যায় কিনা, অর্থাৎ উচ্চারণ করে কোথাও কেউ সঞ্চয় করে রাখলো কিনা। খুব গোলমেলে প্রশ্ন আর কি, এরকম না হয় ভালো। গোলমেলে প্রশ্ন তো আপনাকে গোলমেলে হয়ে যেতে হবে। এরকম না হয় ভালো, যে আমার রমেশ যদি আমাকে মারতে আসে, সেক্ষেত্রে আমি মনে রাখবো না যে রমেশ আমার ভাই, আমি বেশ শক্তি দিয়েই বাধা দেবো। থ্যাংক ইউ দাদা। আচ্ছা দাদা, এই যে বলা হয় না, নান্না পন্থা, না করে উপায় নেই, মানে আমরা না লিখে উপায় নেই, যা লিখছেন এই ব্যাপারটা কি আপনি একমত? যে যিনি লেখেন, লেখার জন্য যার জন্ম,
সৃষ্টির জন্য জানি, শুধু লেখা নয়, চিত্রকলা বলুন, যে কোনো শিল্প না লিখে বা না সৃষ্টি করে উপায় নেই। এটা কি মানেন? মানে আপনি একমত? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে এর উত্তর দিতে গেলে আমার নিজেকে স্রষ্টা বলতে হয়। আমি সেইখান থেকে নিজেকে সরিয়ে রাখছি যে একটা নিতান্ত লিখে হিসেবে এই কথাটা আমি মানি। এমন একটা সময় হয় যখন না লিখে আমরা পারি না। এরকম কিন্তু ব্যক্তিগতভাবে আমার অনেক সময় হয়েছে। আমি ঘুমের মধ্যে আমার পাশে স্বাভাবিকভাবেই আমার অর্ধাঙ্গিনী থাকেন, সে একটা আলো জ্বালার ভয় থাকে। আমি টর্চ জ্বালিয়ে লিখেছি, এরকম অনেক হয়েছে, একবার দুবার নয়, অনেক হয়েছে। যে আমি আমার এই কথাটা হারিয়ে যাবে, এই কথাটা আমাকে এক্ষুনি ধরে রাখতে হবে। কারণ আমি অনেক সময় দেখেছি মনে মনে সেই কথাগুলো না আমি দুবার তিনবার চারবার আবৃত্তি করে বলছি এইটা তো ঠিক আছে, এটাই কালকে লিখবো, কালকে উঠে লিখবো। কিন্তু আমি দেখছি সে কথা হারিয়ে যায়। তারপর থেকে আমার ক্ষেত্রে বহুবার এরকম হয়েছে। খুব অকিঞ্চিতকর একজন মানুষ, আমি খুব অকিঞ্চিতকরই আমার মনে লাগা, কিন্তু হয়েছে যে আমি সেই শব্দগুলো লিখে রেখেছি। তাহলে লেখা যখন আসবে, ওই যে আমি যে 1.5 বছর লিখি না, আমার কিন্তু মনে তার জন্য কোনো চিন্তা নেই। আমি জানি একটা সময় লেখা আসবে। আমি এখন স্তব্ধ হয়ে আছি, পারছি না, কিন্তু একটা সময় নিশ্চয়ই আমি লিখতে পারবো। তার মানে দাদা, লেখা আসে, শিল্প হ্যাঁ, আসে। আমি এটা বিশ্বাস করি। আমারও যেহেতু ছোট থেকে শব্দ শব্দ অক্ষর কর্মী, আমি ছোট থেকে শব্দ নিয়ে নাড়াচাড়া করি। এই দাদার এই কথার সঙ্গে আমি পুরোপুরি সহমত। সক্রিয় দর্শক বন্ধুরা, শহীদ শ্রোতৃমণ্ডলী, আমার বহুদিন বহু রাত এমন হয়েছে আমি লাফিয়ে উঠে পড়েছি। ওই শব্দগুচ্ছ, ওই কথা, ওই ভাব আমি আর ফিরে পাবো না বলে। আমার এমন হয়েছে, আমি আমার কর্মস্থলে যাচ্ছে স্কুলে, না গিয়ে বাস থেকে নেমে পড়ছি কোনো স্টপেজে, যে কোথাও নিরালায় বসে আমি লিখতে শুরু করেছি। এই যে আপনি বললেন দাদা, আমাদের এই যন্ত্রণা, এই কষ্ট একমাত্র আমার মনে হয় যে যারা গর্ভবতী মায়েরা গর্ভ যন্ত্রণা অনুভব করার পর আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন সেই জীবন্ত ঈশ্বরে। আমি মাকে বলি যে লিভিং গড, এই জগতের মানে এক জীবন্ত ঈশ্বর বা ঈশ্বরী, তিনি অনুভব করতে পারবেন সন্তানকে পৃথিবীর আলো দেখানোর যে সুতীব্র কষ্ট। আমারও কিন্তু তাই মনে হয়েছে। আর দাদাকে কাছে পেয়ে আমি নিজেকেও আপনাদের সামনে মেলে ধরলাম। যখন মাথায় একবার ঢুকে যায় পৃথিবীর সব কিছু আচ্ছা, অনর্থ মনে হয়। তুমি প্রশ্ন করনি, তোমার প্রশ্নের সূত্র ধরেই আমি কয়েকটা কথা বলতে চাই। যে যারা লেখেন, বিশেষত কবিতা, অনেক রকমের হয় তাদের লেখা। আমি না দুটো জায়গা শনাক্ত করতে পারি। কেউ কেউ আছেন যারা বাইরের ঘটনায় আলোড়িত হয়ে লিখে ফেলেন। বাইরের ঘটনা তাদেরকে প্রভাবিত করে, সেই প্রভাবটা তাদের কলমে শব্দ হয়ে বেরিয়ে আসে। কেউ কেউ আছেন তারা বাইরের ঘটনায় আলোড়িত হলেও তাদের শব্দ হয়ে সেটা বেরিয়ে আসে না। তাদের আলোড়নটা অন্য হতে পারে, তারা দুঃখিত হন, তারা কাঁদতে পারেন, তারা সেই ঘটনার জন্য অন্য কোনো প্রতিকার কোনোভাবে করতে পারেন, কিন্তু সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের কোনো লেখা আসে না। তাদের লেখার জন্য অপেক্ষা করতে হয়। তারা আত্মক্ষয় করে লেখেন। নিজের মধ্যে যে ক্ষয় হয়, সেই ক্ষয়টা শব্দ হয়ে আসে। এখন এখানে কেউ বলতেই পারে, আজকাল নানা রকম কথা হয়তো, যে কবি একজন সামাজিক মানুষ, সামাজিক কোনো ঘটনা তার মধ্যে ক্ষয় হচ্ছে না। ক্ষয় হচ্ছে, এখানে কোনো ভুল বোঝার অবকাশ নেই। কিন্তু সেই ক্ষয়টাকে তিনি ভাষায় প্রকাশ করতে ব্যর্থ হন। আমি সেই মানুষদের মধ্যে পড়ি। সামাজিক ঘটনা আমাকে ব্যথিত করে, আলোড়িত করে, কিন্তু চট করে একটা ঘটনা ঘটে যাওয়ার পরই ওই কবিতা লেখার ফরমাইশ চলে আসলো, তার উপরে লিখতে হবে। এরকম আমরা ইদানিং কালে দেখেছি। আমি কোনো ঘটনার উল্লেখ করবো না, বেশ নানা ঘটনা নিয়ে কেউ একজন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় তার উপরে একটা সংখ্যা বেরিয়ে গেল। বেশ।
তো আমি না সেইভাবে কখনো সাড়া দিতে পারি না। আমার ভিতর থেকে যখন ডাক আসে আমি তখনই সাড়া দিই। সেই সাড়াটা অনেক সময় প্রেমের কবিতা হয়, এবং আমি মনে করি প্রেমের কবিতা হওয়ার মধ্যে কোনো পাপ নেই। অশান্তি আছে জগতে, তার মধ্যে প্রেমও আছে। মহাসতম প্রেমিক ছিলেন, কার্ল মার্কস প্রেমিক ছিলেন, সুতরাং এর মধ্যে কোনো অন্যায় আছে বলে আমি একটা খুব গরিব কাজ করে ফেলেছি এই একবিংশ শতাব্দীতে সে প্রেমের কথা লিখছি বলে, বা চাঁদ ফুল পাখির কথা লিখছি বলে আমার কোনো জায়গায় প্রতিবাদী সত্তার সেখানে খাটো হয়ে যাচ্ছে, এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি কবিতা অনেকটা দর্শনের মতো। দর্শনের কিন্তু কোনো বিষয় হয় না। ধুলোর কণিকা থেকে মহাজাগতিক যে বিষয় আসলে, তার যে কোনো বিষয় নিয়ে দর্শন হয়। ইতিহাসের দর্শন হয়, জ্যোতির্বিদ্যার দর্শন হয়, গণিতের দর্শন হয়, আইনের দর্শন হয়। ঠিক সেরকম কবিতাও এই দর্শনের মতো। আমি যে কোনো বিষয় নিয়েই কবিতা লিখতে পারি, এবং আমার অন্তত এই বিষয়ে কোনো না কিছু ভাব নেই যে গাছের পাতা নড়লে কেউ কবিতা লিখছে বলে সে ছোট কবি হয়ে গেল, আর অন্য একটা বিষয়ে কবিতা লিখছে বলে কেউ বড় কবি হয়ে গেল, বা একটা সমাজে কোনো ঘটনা ঘটার সাথে সাথে সে কতগুলো প্রতিবাদ লিখে ফেললো বলে সে বড় কবি হয়ে গেল। আমি এটা মনে করি না। আমি মনে করি কবিতা একটা গুণগত ব্যাপার, পরিমাণগত ব্যাপার নয়। যে কোনো বিষয়ে সাড়া দিয়েই কেউ কবিতা লিখতে পারে। সেটা কতটা কবিতা হয়ে উঠলো সেটাই আসল কথা। তুমি সামাজিক দাঙ্গার উপর কবিতা লেখনি বলে তুমি কবি নও, আমি একজন লিখেছি বলে আমি বড় কবি, এটা আমি বিশ্বাস করি না। হয়তো আমার এই কথাটা আরো ব্যাখ্যার দরকার আছে, সেটা করার জায়গা এটা না। থ্যাংক ইউ দাদা। দাদা, আমরা প্রাণ চাইলেও সুদীর্ঘায়িত করার অবকাশ নেই আমাদের এই কর্মসূচি। এবার আপনার কাছে আমি দু একটি প্রশ্ন করার পরে খুব অল্প সময়ের র্যাপিড প্রশ্ন করব। আমাকে স্বপ্নময়দা কিছুদিন আগে বলেছিলেন, এই বাবাই, সেদিনও বাবাই রেকর্ডিংটা করেছিলেন, ক্যামেরার পেছনে বসে আছে অজিত দাস, আমাদের প্রিয় বাবাই। পৃথিবীতে এই ধরনের মানুষের সংখ্যাই বেশি, যারা নেপথ্যে বা আড়ালে থেকে শুধু কাজ করে যান। যখন আমরা একটা গানের প্রোগ্রাম সারেগামা, একটা উদাহরণ দিলাম, যারা গাইছেন, যারা বিচারক মণ্ডলী আছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার পেছনে যারা রয়েছেন, যাদের দিবানিশি পরিশ্রমের মাধ্যমে এই শিল্পকর্মটি সুসম্পন্ন হচ্ছে দর্শকদের সামনে, তারা কিন্তু আড়ালেই রয়ে যান। অজিত দাস বাবাই সেই ধরনের চরিত্র, জগতে সমাজের শুধু দিতে আসেন। সৎ, সুন্দর, সুশিক্ষিত একটি ছেলে, আমাদের আদ্রিতা ফাউন্ডেশনের, আদ্রিতা পরিবারের অন্যতম সদস্য এবং কর্ণধার মণ্ডলীর একজন। আমরা সকলে কৃতজ্ঞতা জানাচ্ছি বাবাইকে। বাবাই ধ্যান মগ্ন হয়ে আমাদের প্রতিটি পর্বের এই কাজগুলো করে যাচ্ছেন। তো স্বপ্নময়দা, আমরা যখন সাক্ষাৎকার নিতে গেলাম, ওনার শারীরিক ভাবে একটু উনি নানান রকম সমস্যার মধ্যে পড়ে আছেন। এত একজন মানুষ, আমি ওনাকে জীবনে খুব কম ওনাকে দেখেছি, কিন্তু ওনার লেখার উনি যে উপন্যাসগুলো লিখেন, ছোট গল্প লেখেন, হয়তো একাডেমি পুরস্কার পেয়েছে জলের উপর পানি, আনন্দ পুরস্কার পেয়েছে হলদে গোলাপ, এইগুলো পুরস্কারের বদান্যে, পুরস্কারের কৌলিন্যে হয়তো বহু পাঠকের হাতে চলে গেছে, কিন্তু যারা সুনিবিড় পাঠক কোনো লেখকের, ওই ধরনের ছোট গল্প, শুধু ছোট গল্প না, হলদে গোলাপ উপন্যাস যেটা আনন্দ পুরস্কার পেয়েছেন, আমার সামনে আছে জলের উপর পানি যেটা একাডেমি পুরস্কার পেয়েছেন উনি, এই ধরনের লেখা পড়ার পাঠকও কম। কিছু মনে করবেন না প্রিয় দর্শক মণ্ডলী, দাদা এবং এখানে যারা আছেন, খুব ধৈর্য লাগে। শুধু সুদীর্ঘ বলে নয়, পুরো গবেষণাত্মক উপন্যাস। কদিন আগে আমার এক সহকর্মী, ফিজিক্সের টিচার, পদার্থবিজ্ঞানের শিক্ষক, অত্যন্ত ভালো একজন পাঠক, যিনি আদ্রিতার অন্ধ ভক্ত হয়ে গেছেন শুধু তার গুণে, এবং তিনি অত্যন্ত যুক্তিবাদী মানুষ, যে রমেশ দা এই ধরনের একটা পত্রিকা, এই ধরনের লেখকের আমি পড়ছি, এবং তিনি নানা রকম পরামর্শ দিয়ে থাকেন। তিনি বললেন যে স্বপ্নময়দার লেখা একবার পড়ে এমনও আছে একটা পৃষ্ঠা 10 বার করে পড়ছি।
যে কি গবেষণা নিয়ে একটু মানে আপনার পড়ুন, আপনার জানুন। লেখককে, শিল্পীকে, স্রষ্টাকে চিনতে গেলে যে যাই বলুন তার সৃষ্টির মধ্যে ডুব দিতে হবে। তা দাদা, আমার আপনার কাছে প্রশ্ন, আপনি আদ্রিতার ডাকে এসছেন। নিশ্চয়ই। আদ্রিতা, it's not only an awesome colored monthly magazine. Adrita is a foundation of literature, art and culture. আমরা আমাদের যে উদ্দেশ্য, সাফল্য ব্যর্থতার সাথে সামনে ভবিষ্যৎ বলবে, আমাদের যে উদ্দেশ্য শুধুমাত্র একটি পত্রিকার মধ্যে সীমাবদ্ধ নয়, শুধুমাত্র বাংলা বা ভারতবর্ষ নয়। আমরা কাজ শুরু করেছি, বললাম কতটা সার্থক হবে জানি না, সমগ্র বিশ্বকে একটা পরিবারের মধ্যে নিয়ে আসা, শিল্প পরিবারের মধ্যে প্রত্যেকে সৃষ্টি করতে পারে, প্রত্যেকের মধ্যেই শিল্পী সত্তা লুকিয়ে আছে। ইন দ্য ব্রড সেন্স উই অল আর আর্টিস্ট, উই অল আর ক্রিয়েচার। আমরা সবাই শিল্পী, সবাই স্রষ্টা। কেউ প্রকাশ করতে পারি বা চেষ্টা করি, কেউ করি না। চেষ্টা করলে আমরা সবাই আমাদের শিল্প সত্তা বিকাশ ঘটে শিল্পী হতে পারি। সুতরাং এক অর্থে, বৃহত্তর অর্থে আমরা সবাই শিল্পী। দাদা, আপনি আদ্রিতাকে কেন এত ভালোবাসেন? একদম সরাসরি প্রশ্ন, সংক্ষেপ। প্রথম কারণ হচ্ছে, আদ্রিতা ভালো হোক খারাপ হোক সেটা তো পরের ব্যাপার, সেটা তো বিচার্য বিষয়। বিচার্য বিষয়। কিন্তু আমি যদি কোনো বাচ্চাকে তার জন্ম লগ্ন থেকে জানি, তাহলে একটা আমার আলাদা দুর্বলতা সেখানে তৈরি হয়। তো আদ্রিতাকে ভালো লাগার সেটা একটা কারণ, বেশ, যে আমি তো তাকে প্রথম থেকেই জানি, তাকে আমি হতে দেখেছি, কিভাবে হয়ে উঠছে সেটা দেখেছি, তার সম্পাদকের শ্রম দেখেছি, নিষ্ঠা দেখেছি, এবং একটু আগেই যেমনটা বললাম যে আমি তার সাথে আমার খুব সামান্য হলেও শ্রমকে যুক্ত করতে পেরেছিলাম। এটা গেল প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হলো এই যে আদ্রিতা একটা জিনিস দেখিয়েছে, যে যদি স্বপ্ন দেখতে হয়, স্বপ্নটা কিন্তু বড় করে দেখবে। কারণ স্বপ্ন বড় করে দেখলে যেটা হয়, তার খণ্ডাংশ যদি তুমি পূরণ করতে পারো তাহলে অনেক দূর চলে যাবে। একদম সঠিক বলেছেন দাদা। তো আমি আলাদা আলাদা করে বিষয়ে যাব না, যে আদ্রিতা একটা বড় স্বপ্নের নাম। সুতরাং যেটা রমেশ বলল কতটা সফল, কতটা সার্থক, যদি অল্প সফল হই, যদি অল্প সার্থক হই, তাহলে কিন্তু আমি আমার স্বপ্নকে অনেকটা ছুঁয়ে ফেললাম। তাহলে স্বপ্ন দেখাতে যে পারি তাকে তো মানুষ ভালোবাসে। থ্যাংক ইউ দাদা। আমি বরাবরই স্বপ্ন দেখতে ভালোবাসি, এবং আমি বলি সবার আগে স্বপ্ন দেখতে হবে। আগে আয় চাকামা বুড়ি, তারপরে এরোপ্লেন বা অন্যান্য, অর্থাৎ স্বপ্ন থাকতে হবে, কল্পনা থাকতে হবে। দাদা, আমার পরের প্রশ্ন, আদ্রিতা যদি স্বার্থপরের মতো আপনাকে বলে, আদ্রিতা যে আপনি সংসার টংসার অনেক করলেন, অনেক রকম কর্তব্য পালন করলেন, সব ছেড়ে আপনি আদ্রিতায় চলে আসেন, আপনি একেবারে আদ্রিতার জন্য নিবেদিত প্রাণ হয়ে যান, এই কঠিনতম একটা ব্রত বা শর্ত যে আপনি চাপিয়ে দেয়, তখন আপনার কি মনে হতো? তার উত্তর কি দেবেন? উত্তর কি দেবো? উত্তরও দেবো, আমি আদ্রিতার জন্য আছি, কিন্তু আমি সব ছেড়ে আদ্রিতার জন্য নেই। কারণ সব ছেড়ে যদি আদ্রিতার জন্য আসি, সেটা আদ্রিতার জন্য আশা হবে না, সেটা মিথ্যাচার হয়ে যাবে। সুতরাং সত্যনিষ্ঠ থেকে যতটা পারা যায়, নিজের যৎকিঞ্চিত মেধা, নিজের যতটা পরিশ্রম নিশ্চয়ই নিয়োগ করবে, তার জন্য কোনো আটকাবে না। সংসার বা অন্য কাজের জন্য আদ্রিতাকে দেওয়ার মতো আমার যা আছে তা থেকে আমি বিরত হব না। আমাকে দিতে হবে না। মানে সকলকে নিয়ে চলতে হবে আমাদের, এটাই হচ্ছে আমাদের। আমার প্রশ্নটার মধ্যে এরকম বাঁক ছিল। আচ্ছা দাদা, আপনি লেখেন, আপনি কবি না প্রাবন্ধিক নাকি কিচ্ছু আমি বলছি না, কিন্তু আপনি লেখেন না, এই যে দুটো কথা আমি বললাম, আপনি একজন মানে দার্শনিক, আপনি ফিলোসফির প্রফেসর ছিলেন, অধ্যাপনা সারা জীবন করলেন, আপনি লেখেন, আপনি লেখেন না, এই দ্বৈত সত্তার মধ্যে তফাৎ কি আছে? আমার প্রশ্নটা কিন্তু একটু জটিলতম, খানিকটা রহস্যজনক। আপনি লেখেন এবং লেখেন না,
আমি বলতে চাইছি আজকে লিখলেন, আগামীকাল লিখলেন না। এই যে বললেন না অনেকদিন আমি লিখি না, লেখা আসে, বিশেষ করে কবিতা। হ্যাঁ, লিখি না, এটা এক অর্থে দেখতে গেলে এর মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ যখন লিখছি তখন যেটা ভেতরে আছে লিখছি, আবার ধরো আমার ভেতরে তো কেউ একজন লিখছে, সেই লেখাটা সঞ্চয় হচ্ছে। যখন আমি লিখি না তখনও লিখি, তাই জন্য আমি একদম। লিখি না, আমি লিখি। একদিক থেকে দেখতে গেলে কোনো পার্থক্য নেই। একটা প্রকাশিত লেখা, একটা ভেতরে অপ্রকাশিত লেখা। থ্যাংক ইউ। আমার এবারে প্রশ্ন, আপনি গাড়ি, আপনার সুসন্তান আকাশ গাড়ি চালিয়ে এলো, আপনি পাশে বসেছিলেন, এবার আপনি গাড়িটা চালাচ্ছেন, আপনার মাথায় কবিতা শব্দ ঢুকে গেল, শব্দ হুড়ুর করে। সেই মুহূর্তে কি আপনি গাড়িটা থামিয়ে শব্দগুলোকে মুক্তি দিতে চান, না গাড়িটা চলবে? না, আমি যদি একা থাকি গাড়িতে, আমি তো গাড়ি থামিয়ে নিশ্চয়ই শব্দ হ্যাঁ, আপনি শুনলেন এই অসাধারণ উত্তর। একা থাকলে তো নিশ্চিতভাবে শব্দগুলোকে মুক্তি দেওয়ার চেষ্টা করবো। যেটা আমরা ইদানিং কালে মোবাইল ফোন হওয়ার ফলে যে সুবিধাটা হয়েছে, এরকম আমরা অনেক সময় বাসে ট্রামে লিখেছি, এবং তুমি বললে বলে আমি বলি, বলছি এই কারণেই যে এটার মধ্যে কোনো রকম মিথ্যা নেই। দেবীকে নিবেদিত বলে আমার যে কবিতার বইটা, পরমাণু কবিতা, যেখানে 100 উপরে কবিতা আছে, সেখানে আপনি যেমন লিখছেন সেটি আমি পড়তাম। অনেক কবিতাই কিন্তু সেখানে আমি ট্রেনে বসে লিখেছি বা মোবাইলে সঞ্চয় করে নিয়েছি। এটা হয়, শব্দকে মুক্তি দিতে পারার জন্য সর্বোত্তম পথটাই কিন্তু যারা লেখেন তারা গ্রহণ করেন, এবং সেটা কখনো গাড়ি চালিয়ে গাড়ি থামিয়েও করতে হতে পারে, কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল বার করেও হতে পারে। বেশ, দ্রুতগতিতে যে একটি প্রশ্ন করছি, আপনার সামনে সুন্দর সুন্দর খাবার, মানে একদম রসনায় রস আসবে এরকম খাবারের ডিশ সাজিয়ে দেওয়া হলো, পাশে একটা কলম আর একটা কাগজ বাজায় লেখার সরঞ্জাম দেওয়া হলো, আপনি প্রচন্ড মানে অভুক্ত, ক্ষুধার্ত, সামনে সুন্দর সুন্দর খাবার আর পাশে রয়েছে আপনার কলম কাগজ, আপনার মাথায় লেখা ঢুকে গেছে। সেই মুহূর্তে আপনি আগে খাবেন, আগে লিখবেন, একদম সরাসরি একটু জোরালো ভয়েস বলুন আমার মতন, দর্শকরা। জোরালো ভয়েস, ব্যাপারটা হচ্ছে যে খিদেটা বেশি থাকবে সেই কাজটা করবো। এবার যদি দেখা যায় আমার শব্দের খিদেটাকে আমার মানে খাদ্যের জন্য যে আকুতি সেটা হারিয়ে দিচ্ছে, তাহলে বুঝতে হবে শব্দ সেখানে হার মেনে গেল। আর যদি দেখা যায় শব্দটা এত তীব্র, এত তার প্রসব যন্ত্রণা, সে খাওয়াকেও ভুলে যাচ্ছে, তখন লিখবো। এটা ডিপেন্ড করছে, একবারই বলতে পারবো। থ্যাংক ইউ দাদা। দাদা একটু কৌশলে, মানে একটু কৌশলে উত্তরটা আমাদের উপর চাপিয়ে দিলেন, অনেক ধন্যবাদ। আর 3টে প্রশ্ন আপনাকে করবো। তার প্রথম, এই শেষ থেকে শেষ 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি আগে মানুষ, আগে সংসারী জীব, আগে সামাজিক প্রাণ, না আগে শিল্পী বা স্রষ্টা? আমি সামাজিক মানুষ, সৃষ্টি সমাজ সম্পর্কিত, সে কোনো না কোনো ভাবে সমাজ সম্পর্কিত। আমি সামাজিক মানুষ না হলে তো সৃষ্টির প্রশ্নই ওঠে না। প্রশ্নটাও কিন্তু গোলমেলে ছিল। হ্যাঁ, তার মানে আগে আমি সামাজিক, তারপরে আমি শিল্পী। পরের প্রশ্ন, পাশে আপনার সন্তান বসে আছে, আকাশ ক্যামেরার আড়ালে, যেমন বাবাই রয়েছে। ও বললো, বাবা আমাদের তো সময় হয়ে আসছে, আপনাকে ইঙ্গিত দিচ্ছে অমুক জায়গায় আমাদের বেড়াতে যাওয়ার কথা আছে, বা বিশেষ কোনো একটা চিত্ত বিনোদনের কোনো একটা, ধরুন একটা কোনো প্রোগ্রাম দেখতে যাচ্ছেন ছেলেরা, বা একটা সিনেমা দেখতে যাচ্ছেন, বা এই জাতীয় হতে পারে। হ্যাঁ, কিন্তু আপনি মনে মনে ভেবে নিলেন, না আজকে আর আমি আদ্রিতার এখান থেকে যাব না, আমি এই আদ্রিতার এই দপ্তরে বসে শুধু লিখবো আর পড়বো। আপনি দেখতে পাচ্ছেন দাদা আমাদের এখানে ইতিমধ্যে গ্রন্থাগার সজ্জিত হয়ে উঠছে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? একদিক দিয়ে আপনার সন্তানের টানা পড়েন, সে চাইছে বাবার সঙ্গে যাব, আর আপনি মনে মনে ভাবলেন না আমি যাব না, কোনটা আপনার কাছে বেশি গুরুত্ব পাবে? দুটোই কিন্তু সন্তান। দুটোই সন্তান। এটাও মানে তোমার প্রশ্নটা গোলমেলে প্রশ্ন, এগুলো তো অপ্রীতির প্রশ্ন। তার এই ক্ষেত্রে যে কোনোটাই নিতে পারি। আমি, আমার ছেলে যেহেতু বড় হয়ে গেছে, আমি ওকে বুঝিয়ে বলতে পারি, বাবা তুই চলে যা, কালকে যাবো না, আজকে আমি এই বইটা পড়তে বেশি আগ্রহ হচ্ছে। আর অথবা আমি এটাও জানি যে রমেশ তো আমার ভাই,
সুতরাং এখানে তো আমার জন্য লাইব্রেরির দরজা উন্মুক্তই থাকবে, ফলে আমি পরে এসেও পড়তে পারি, বা তেমন হলে আমি বই নিয়েও যেতে পারি, অসুবিধা কিছু নেই। দাদা, আর 3 নম্বর এবং আজকের দর্শক বন্ধুরা, আজকের আমাদের এই আলাপ চালিকা এটা কোনো গুরুগম্ভীর সিরিয়াস পর্যায়ে আমরা ফেলি না, কারণ আমরা মনে করি, আমি মনে করি যে ঠাকুর রামকৃষ্ণ যেটা বলেছেন, রসে বসে থাক, অর্থাৎ যা কিছু করতে হবে সততার সঙ্গে, এই রসে বসে মানে আনন্দের সঙ্গে, খুব বেশি গুরুগম্ভীর হয়ে গেলাম না। মানে আরেকটা কথা এখানে আছে, এই কথার মধ্যে বোধহয় নিহিত আরেকটা সামাজিক দিক আছে, যে রসে বসে থাকো, কারোর ক্ষতি করো না। মানে সামাজিক ইমপ্লিকেশনটা যে তুমি যদি অন্য কারোর ক্ষতি না করো, তুমি তোমার মতো থাকো। একদম। তাহলে দাদা, আমার প্রশ্ন হচ্ছে, আমরা সামান্য মানুষ, আমি একজন সামান্য মানুষ, অর্থ পেশার মধ্য দিয়ে আমাকে অর্থ রোজগার করতে হয়, আমারও নানা রকম দায় দায়িত্ব পালন করতে হয়, তার মধ্য দিয়ে আমি আদিতার একজন সৈনিক। এই প্রশ্নটা একটু একটু বিস্তারিত প্রশ্ন, তাহলে এটা পরে আমাদের জবনিকা পড়বে, এই পর্বের সমাপ্তি ঘটবে। আমাকে অনেকে প্রশ্ন করেছেন, বিশেষ করে আমার মাথায় যারা আছেন, সবাই তো আর পত্রিকার নাম থাকবে না, সম্পাদক একজন তো হতেই হয়, তারা আমি একজন সম্পাদক সৈনিক, আমি আদিতার একজন সৈনিক মাত্র। সেটাও তো পত্রিকারই কাজ, হ্যাঁ। সম্পাদনা করাও তো একটা কাজ। এই তপন বন্দ্যোপাধ্যায়, মানে তপনদা থেকে শুরু করে স্বপ্নময়দা, নলিতা, সকলেই ওনারা একটু আতঙ্কিত দুটো কারণে। নলিনীদা তো কদিন আগে যখন কবে হবে যে সেদিনও বাবাই ছিল, আমরা বসে আড্ডা দিচ্ছি, শুধু আমি, নলিনীদা আর বাবাই। কারণ নলিনী জানেন যে আমি আর এখন সর্বসমক্ষে কি করে আড্ডা দিই না, সেই পরিসর সময়টা নষ্ট হয়ে গেছে। সেদিন ছিল রোববার দুপুরবেলা, আমরা 3জন আড্ডা দিচ্ছি, তো নলিনীদা একাধিকবার বারবার সেই অনুপ্রাসের মতো ঘুরিয়ে ফিরিয়ে বলতে হবে, রমেশ তুমি তো একজন লেখক, তোমাকে তো আমরা ছোট থেকে দেখছি আমাদের সঙ্গে, তোমার লেখাকে নষ্ট হয়ে যাবে না তো, বা যাচ্ছে না তো? আমি তখন মৌনী হয়ে বসে আছি, সেখানে খাচ্ছি টুকটুক করে, কিন্তু কথা বলছি না। তারপরেই আবার উনি বলছেন যে না, তুমি লেখক বলে এই সম্পাদনাটা তোমার কাছে আমরা আজ ধরা দিচ্ছি, বা দিচ্ছে সবাই, কারণ তোমার সম্পাদনা অন্যরকম হবে, কারণ তুমি নিজে লেখক। আমি যেহেতু অবকাশ পেয়েছি, কথাটি বলছি, তার কথাই কিন্তু বলছি। তিনি একটি অসাধারণ ধারাবাহিক লিখছেন আমাদের পত্রিকায়, অসাধারণ ধারাবাহিক উপন্যাস লিখছেন, আপনারা পড়ুন, তাহলে বুঝতে পারবেন যে কোন আঙ্গিকের লেখাটা, এবং অনেক বড়, এবং ক্লাসিক্যাল উপন্যাস হবে এটা। তো দেখুন, আরো অনেক বড় বড় দৈনিক পত্রিকা আছে, নামি বড় বড় হাউস আছে, আমাদের আদিটা তো সামান্য। নলিনীদা তো অত্যন্ত সজ্জন মানুষ, তুমি অনুরোধ করেছো নলিনীদা লিখে দিচ্ছে। নলিনীদা স্বপ্নমালা সম্বন্ধে আমার অতটা অভিজ্ঞতা হ্যাঁ, আমি নইটাকে আপনি কাছ থেকে দেখছেন। তপনদা, তবু আমি বলি, তপনদা তো হ্যাঁ পাঠের মানুষ। হ্যাঁ, না আমি বলছি সজ্জন তো বটেই, কিন্তু ওনার সজ্জন এই অর্থে বলছি যে উনি অতটা বাজ বিচার কিন্তু করবেন না যে আমি এই কাগজে লিখবো না বা বড় কাগজে লিখবো, উনি সেই ধরনের মানুষ নন বলেই আমার ধারণা, আমি যতটুকু। হ্যাঁ, আপনাকে আমি বলি, কিন্তু ওনাদের, আমি নলিনীদা বলুন, স্বপ্নময়দা বলুন, তপনদা বলুন, পবিত্র বলুন, এত লেখার চাপ না, কিন্তু আমি বলছি দুটো কবিতা দেওয়া যায়, একটা গল্প দেওয়া যায়, একটা ধারাবাহিক উপন্যাস, একটা দায়িত্ব নিয়ে নাও। দায়িত্ব কি, এবং প্রতি মাসে আমি মাথায় হাতুড়ি মারি, এত রকম ব্যস্ততা থাকে ওনাদের, লেখা শুধু নয়, নানান রকম প্রোগ্রাম, অমুক তমুক, আমি বকা দিচ্ছি তাকে সম্পাদক হিসাবে, তারা এই লেখাটা দিচ্ছেন না, তাড়াতাড়ি করুন, আমার দেরি হয়ে যাচ্ছে। কিন্তু কি মাটির মানুষ, আমি অ্যাজ ফার শুধু তপনদা সকলে, তপনদা তো যে লেখাটি আমার 15 তারিখে দেওয়ার কথা 5 তারিখে চলে আসছে। তপনদা তো তোমার কাছাকাছি থাকে। হ্যাঁ, এসেছিলেন এখানে, নলিনীদা আসার কথা ছিল না, বিশেষ সেদিন খুব অসুস্থ, মাঝপথ থেকে উনি ফিরে যান। তাহলে আমি বলছি যে, যেটা আমি বলছিলাম, কথা প্রসঙ্গে বোধহয় একটু আমার দূরে সরেও গেল, যে ওনারা বলছেন যে তুমি তুমি সুকুমার দাস সেদিন এখানে বারবার বললেন, তখন তো অত কথা বলেন না, কিন্তু উনিও বুঝিয়ে দিলেন, তুমি লেখক হয়ে বেঁচে থাকতে চাও না সম্পাদক হয়ে বেঁচে থাকতে চাও।
কিন্তু আমি কিছু বুঝতে পারছি না আমি কি হয়ে বেঁচে থাকতে চাই। আমার কেবলই মনে হচ্ছে কেউ কোনো শক্তি আমাকে দিয়ে এইসব কাজগুলো করাচ্ছেন, এই সম্পাদনা, এই লেখা, এই চাকরি বাকরি এখনো। সেই জন্য আমি ওইভাবেই ভাবছি। তা আমি বলছি যে আদিতা না একটা বিরাট স্বপ্ন, ওই আপনি বলছিলেন না, একটা কলোসাল বিগ না, কলোসাল ড্রিম সে মাথায় নিয়ে বসে আছে। আমরা ধীরে ধীরে সদস্য সংগ্রহ করছি। আমাদের না ব্যাপক অর্থের প্রয়োজন। যে টেনশনটা, দ্বিতীয় যেটা, এক হচ্ছে আমার লেখা নষ্ট হয়ে যাচ্ছে এনারা বলছেন, দ্বিতীয় এনারা ভাবছেন যে এত অর্থের সমাগম কোথা থেকে হবে বা হচ্ছে। যেমন স্বপ্নবায়দা সেদিন এখানে বসে, যেখানে আপনি বসে আছেন, আমি যেখানে বসে সাক্ষাৎকার দিচ্ছি, আমরা আড্ডা দিচ্ছি, আলাপ চাইতে করছি, বলছেন যে উনি আমাকে আপনি বলেন, রমেশবাবু আপনি কি করে এত সাথে সব এই এত বড় একটা অফিস সুন্দর এইভাবে করে আমাদের এত পরিষেবা দিচ্ছেন, খাওয়াচ্ছেন, অমুক করছেন, তমুক করছেন, পত্রিকা কি করে সম্ভব হচ্ছে? তা আমার কিন্তু উত্তর একটাই, মায়ের আশীর্বাদে। এই মা বলতে আমি প্রথমত গর্ভধারিণীকে, দ্বিতীয়ত জগৎ জননীকে। এই জননীর মধ্য দিয়ে আমি সেই জননী। এবার আমাদের না কারোর কাছে কোনো দাবি নেই, আমরা শুধুই বলছি আমাদের পত্রিকাটাকে যদি আপনাদের মনে হয় তবে বাঁচানোর জন্য যা যা করার আমরা একটু করব, এই আবেদনটা আমরা সবার কাছে রাখছি। আমাদের কৃষ্ণনগরে, নদিয়া জেলার কৃষ্ণনগর শহরে আমরা একটা অফিস উদ্বোধন হবে এই ফেব্রুয়ারি মাসে, ডেট ঠিক হয়নি। আমরা আপনাকেও চাই, আমরা আকাশকেও চাই, আর বাবাই ছাড়া তো চলবেই না আমাদের। আমরা বাবাই আপনি যাচ্ছিল দেখতে, ভীষণ পছন্দ আমাদের সবার। এই যে বললো কি, আমি নিজেই জানতাম না কিছুদিন আগের মধ্যে, ওদের মায়ের আশীর্বাদে সেখানে আমরা যেটা দেখলাম, আমাদের মাথার উপর যিনি আছেন, মা আছেন, দাদা আছেন, দাদা বললেন যে 100টা চেয়ার বসবে এখানে। তাহলে আপনি বুঝতে পারছেন কত বড় অফিস হবে। আমরা সেটাকে সম্পূর্ণ অন্য ধরনের একটা অফিস, না কর্পোরেট হাউস, না লিটল ম্যাগাজিন, না লাইব্রেরি, সব কিছুরই। যেমন বেলুর মঠ যদি আপনি দেখেন, আপনি দেখবেন ওপরটাতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ জনের বিভিন্ন ধর্মাবলম্বীদের তাদের কারোর গির্জা, কারোর মসজিদ, কারোর প্রতীকগুলো আছে, প্রতীকের সমন্বয় এমন একটা কিছু তৈরি হয়েছে, যারা ভালো করে দেখেন, যারা শিল্পী চোখ দিয়ে তারা বুঝতে পারে। আমার না দাদা, আমাদের ওই স্বপ্ন যে ওটা একটা গ্রন্থাগার হবে, চারদিকে বই আর বই, অলরেডি শুরু হয়ে গেছে সেভাবে কাজ। ওখানে অনেক টেবিল থাকবে, তাদের স্টাফেরা কাজ করবে, আদিতার সৈনিকেরা। ওখানে একটা পাবলিকেশন থাকবে সুন্দর। পাবলিকেশনের কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনি একটু শোনাবেন, আমার কথা শেষ করে প্রশ্নটা একটু বললাম না, প্রশ্নটাই বড়, উত্তর ছোট হবে। ওখানে একটা সুন্দর প্রকাশনী তৈরি হবে, ওখানে বই বিক্রি হবে, বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স, অর্থাৎ বহু মানুষ দূর দূরান্ত থেকে গিয়ে বই আনতে পারে না, আমরা সব রকম বইয়ের যোগান দেবো। এই ধরনের তার মধ্য দিয়েই আমাদের আদিতার কর্মকাণ্ড চলবে, মাসিক পত্রিকা চলবে, এই ধরনের প্রোগ্রাম চলবে, এই নানান কিছু। এই স্বপ্নটা দেখছি শুরু হয়েছে। দাদা, আপনি আপনার অন্তরের যে ভাব বা ভাবনা একটু দর্শকদের শোনান এবং সমর্থন করুন। না, আমি তো আগেই বলেছি এটা একটা বড় স্বপ্ন, স্বপ্ন দেখতে পারছে রমেশ, স্বপ্ন দেখাচ্ছে আমাদের, সুতরাং এটা খুবই ভালো। আর আরেকটা বিষয় আমার মনে হয় যে আদ্রিতার পরিচালক হিসেবে রমেশ যে সময়টা ব্যয় করছে তাতে তার লেখক সত্তার, হ্যাঁ, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, খানিকটা সময় তো সেখান থেকে দিতে হচ্ছে, কিন্তু আমার মনে হয় এটা সমন্বয় করা সম্ভব। বিশেষ করে রমেশের সেই যোগ্যতা আছে সেই দুটো বিষয়ের মধ্যে সমন্বয় করে ঠিক করে লেখা। আর এরপরে তো রমেশও বোধ হয় আরেকটু ফ্রি হয়ে যাবে, তার কাজের চাপও কমবে স্কুলে, তখন এই স্বপ্নকে ছোঁয়াই যাবে। এবং আমরা যারা আছি অতটা চনমনে নই, অতটা কাজের নই, কিন্তু আমাদের এইরকম ছোট ছোট ওই কাঠবিড়ালের মতো আমাদের এফার্ট গুলোও তো এখানে থাকবে, সেগুলো বাদ যাবে এমন তো নয়। আমরাও আছি, আমরা ওই সামনে নেই, আমার পুরোধা হওয়ার যোগ্যতা নেই, কিন্তু আমি থাকতে পারি সঙ্গে। এই থাকতে পারি সঙ্গে যারা, তাদের অবদানটাও থাকবে। সুতরাং রমেশের যে স্বপ্ন সেটা যৌথ স্বপ্ন, আমাদেরও স্বপ্ন। স্বপ্ন পূরণের জন্য আমরাও নিশ্চয়ই আমাদের প্রয়াস সব রকম অর্থ থেকে। আর আমার মতো একজন ছোট্ট মানুষ, ক্ষুদ্র মানুষের জায়গা থেকে আমি বলতে পারি না, আশ্বস্ত করতে পারি, আমার দিক থেকে অন্তত কোনো ঘাটতি হবে না। থ্যাংক ইউ দাদা, অনেক ধন্যবাদ।
আমার কিন্তু মনে আছে দাদা, এই যে আপনি বললেন না সমন্বয় সাধন করা, আমি মনে করি যা কিছু ঘটাচ্ছেন আমার মা গর্ভধারিণী বলি, তারপর জগৎ জননী, আপনি কতগুলো বই নিয়ে এসছেন আদিতা গ্রন্থাগারে দেওয়ার জন্য, সেটা কিন্তু আমার স্মৃতির একদিকে রয়ে গেছে এই প্রোগ্রামের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, তুমি এবার বলেছিলে আমাকে। এবার আমরা আমাদের বাবাই ফটোশুট করবে, একসাথে বাবাইকে নেব, আকাশ আসবে, আমাদের পরের যে কাজ সেটা হচ্ছে এতক্ষণ আপনার ভিডিওগ্রাফি হলো, এবার ফটোশুট হবে, দাদা বই দেবেন, তারপরে আমরা রবি ঠাকুরেরই একটি সব গানই ওনার সমস্ত সঙ্গীতই আমাদের প্রেরণা দান করে, গানিত করেন, যেহেতু প্রতিটি প্রাণী এক প্রাণবন্ত শিল্প, আদিতার ক্যাপশন, আমরা সেই পর্ব করে শেষ করব। দাদাকে অনুরোধ করব আপনি এবার আদিতার গ্রন্থাগারের উদ্দেশ্যে আপনার বইগুলো দিন, আর বাবাই তুমি রেডি হও। আকাশ চলে এসো। আকাশ হচ্ছে আমাদের বন্ধ আছে তো? অমৃত কর্ম সৃষ্টির অনেক কিছু নিয়ে এসছেন আদিতা গ্রন্থাগারে দেওয়ার জন্য, এবার তিনি আমাদের প্রদান করছেন। বলুন। হ্যাঁ, এটা হচ্ছে আত্মারের অনুবাদ। আমি তো রুমি নিয়ে কাজ করছি, এটা রমেশ জানি, আরো কেউ কেউ জানে। তো রুমি নিয়ে কাজ করতে গিয়ে আমি যেমন বলি, বইটার নাম ধূসরকে ঢেকে রাখি বর্ণমালায়, এটা পারস্পরিক বলে প্রকাশনা থেকে প্রকাশ পেয়েছে। প্রবীর মজুমদার সেই ছেলেটিও কবিতা লেখে, তো তারই প্রয়াস এটা। গৌতম সেনগুপ্তের প্রচ্ছদ। থ্যাংক ইউ দাদা। আরেকটি সুন্দর হৃদয়গ্রাহী কবিতার বই আমরা উপহার পেলাম। দাদা অনেকগুলো বই এনেছেন, এক একে দিচ্ছেন আমাদের। একে একে নেবে বা একসাথে? দিন দিন দিন। এবার একসঙ্গে অনেকগুলো বই আর এটা হচ্ছে একটা তোমার দাদা আমাদের অনুগল্প। হ্যাঁ, আদিতা গ্রন্থাগারের উদ্দেশ্যে তুলে দিচ্ছেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দাদাকে। বইয়ের কোলাজ আমরা সমৃদ্ধ হলাম, আমাদের গ্রন্থাগারে পাঠকরা সমৃদ্ধ হবেন। অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা আমাদের কর্মসূচি শেষ করব রবি ঠাকুরের গানের একটি মুখড়া দিয়ে। দাদা অসংখ্য ধন্যবাদ, বসুন। আমরা সমাপ্তি লগ্নে পৌঁছে গেছি। আমি আমার অনুভব, আমার বিশ্বাস, আমার অন্তরের অনুরণন থেকে বলছি, সঙ্গীত, সমস্ত সঙ্গীতই স্বাস্থ্যের পক্ষে, মনের পক্ষে, সমাজের পক্ষে ভালো। নেগেটিভ বলে কিছু হয় না সঙ্গীতের ক্ষেত্রে। আমি বলছি এক একটা সঙ্গীতের ঘরানা এক এক রকম, কিন্তু আমার যেটা মনে হচ্ছে রবীন্দ্রনাথের গান ত্রিবেণী সঙ্গমের সঙ্গে তুলনীয়। যেমন কথা, তেমনি সুর, আর তেমনি তার হৃদয়গ্রাহিতা, যা আমাকে অন্তত বাঁচিয়ে রেখেছে। এবং আমি আমার ছাত্রছাত্রীদের সবাইকে বলি, এই গানটা তোরা মুখস্থ করা। সবাই হয়তো সুরে ছন্দে আমরা গাইতে পারি না, সুরে তালে নিজেকে নিজে জাগাতে পারি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। তোরা সবাই মিলে বইখানে রে, খুলে ফেল সব দরাদরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তরি। দিনে দিনে বাড়লো দেনা, ও ভাই করলি নে কেউ বেচা কেনা। ঘাটে বাঁধা দিন গেল রে, ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ওরে দে খুলে দে পাল তুলে দে, দে খুলে দে পাল তুলে দে, যাহাই হবে বাঁচি মরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তরি।
জয় মা বলে ভাষা তরি। থ্যাংক ইউ। বাহ